আজ আমরা দ্বিতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান প্রথম অধ্যায় আলোচনা শুরু করব। ঠিক আছে, তো প্রথম অধ্যায় তোমাদের কি রয়েছে যে রাজনৈতিক তত্ত্বের মূল ধারণা সমূহ আলোচনা করো, তাই না? তো এই অধ্যায়ে আমরা বলেছিলাম যে ছোট ছোট করে ভাগ করে পড়বো। তো আজকে থাকছে পার্ট 1 এবং মূল বিষয় হচ্ছে আইনের উপরে আজকে মেন কথা বলবো। ঠিক আছে, তো আজকে আমাদের গল্পের বিষয় কি? আজকের গল্পের বিষয় হচ্ছে এই চ্যাপ্টারটা যে বলেছে রাজনৈতিক তত্ত্বের ধারণা। তো এই রাজনৈতিক তত্ত্বটা কি জিনিস এটা প্রথম আমাদের জানতে হবে। দ্বিতীয়ত আইন কি সেটাও আমরা দেখব। ঠিক আছে, বেসিক ধারণা নেব। আর আইনের প্রকৃতি এবং আইনের বৈশিষ্ট্য। দেখো, প্রকৃতি এবং বৈশিষ্ট্যের মধ্যে একটু পার্থক্য তো রয়েছে। কি পার্থক্য রয়েছে? ধরো একটা মানুষের বৈশিষ্ট্য কি কি হতে পারে? একটা মানুষের বৈশিষ্ট্য, সে কালো হতে পারে, ফর্সা হতে পারে, লম্বা হতে পারে, খাটো হতে পারে, তাই না? আর কি হতে পারে? সে খুব সৎ হতে পারে, অসৎ হতে পারে, এগুলো বৈশিষ্ট্য। আর এই জিনিসগুলো তো পরিবর্তনও করা যেতে পারে, তাই না? ক্রিম মেখে ফর্সা হতে পারে, মেকআপ করে ফর্সা হতে পারে, তাই না? হ্যাঁ কি না? তো দেখো, এই যে সমস্ত বিষয়গুলো পরিবর্তন করা যায় সেটা অ্যাকচুয়ালি কি বৈশিষ্ট্য, আর যেগুলো পরিবর্তন করা যায় না সেটা হচ্ছে প্রকৃতি। তাহলে মানুষের প্রকৃতি কি? মানুষের প্রকৃতি হচ্ছে ধোঁকা দেওয়া? না না, ওরকম কিছু না। ঠিক আছে, মানুষের প্রকৃতি হচ্ছে তার দুটো হাত থাকবে, দুটো পা থাকবে, তাই না? চোখ থাকবে, কান থাকবে, মুখ থাকবে, তাই না? তারা কথা বলতে পারবে, তারা একে অপরের সঙ্গে একটা কানেকশন তৈরি করতে পারবে, এগুলো ওর বৈশিষ্ট্য হতে পারে, তাই না মানুষের? ঠিক আছে, আরেকটা উদাহরণ দিই। একটা পেন, ঠিক আছে, একটা পেনের বৈশিষ্ট্য কি? সেটা একটু সরু মতো হয়, সেটা কোথাও না কোথাও লেখে, তাই না? আর তার বৈশিষ্ট্য কি হতে পারে? সেটা সোনার পেন হতে পারে, তাই না? উম, সেটা রূপোর পেন হতে পারে, সেটা প্লাস্টিকেরও পেন হতে পারে, এগুলো তার বৈশিষ্ট্য। বোঝাতে পারছি আমি? একটা হচ্ছে পরিবর্তন করা যায় আর একটা যায় না। পেন যে কোথাও না কোথাও লিখবে এটা তো পরিবর্তন করতে পারবে না তুমি, তাই না? যখন কোনো একটা জিনিস কোথাও লিখছে তখন আমি সেটাকে পেন বলছি, হ্যাঁ কি না? আর যখন সেটা যদি সোনার হয়, আমি একটা জিনিস সোনার পেন তৈরি করি, সেটার উপরেও করতে পারতাম। এগুলো গুণ, তার দোষ গুণ বলতে পারি, তাই না? বোঝাতে পারছি? তো এই প্রকৃতি এবং বৈশিষ্ট্যের মধ্যে এই পার্থক্য, একটা পরিবর্তন হয় আর একটা পরিবর্তন হয় না। আর কি দেখবো? আইনের উৎস, আইন কোথা থেকে এসছে। আরেকটা জিনিস, আইনের শ্রেণী বিভাগ, আইন কত ধরনের হতে পারে। ঠিক আছে, আরেকটা জিনিস, বেসিক আইন কেন দরকার আমাদের, সেটা আমরা আলোচনার মধ্যেই দেখব। তো প্রথমেই আমরা চলে যাব যে রাজনৈতিক তত্ত্ব কি জিনিস। কি জিনিস? একরকম আমরা বলতে পারি একটা ঝুড়ি। এই রাজনৈতিক তত্ত্ব একটা ঝুড়ির মতো। ঝুড়ির মধ্যে একাধিক জিনিস রয়েছে। ঠিক আছে, কি রয়েছে? স্বাধীনতা রয়েছে, আইন রয়েছে, সাম্য রয়েছে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, রাজতন্ত্র, স্বৈরতন্ত্র, আর কি বলবো, বিভিন্ন তাত্ত্বিকদের মতবাদ, এক কথায় এগুলো এক জায়গায় রয়েছে। আর এই পুরো ঝুড়িটা নিয়েই কি আলোচনা করছে কে? এই পুরো ঝুড়িটাকে কি বলা হচ্ছে? রাজনৈতিক তত্ত্ব। একটা ফলের ঝুড়ির মতো, যেখানে আম, জাম, কাঁঠাল মাঠাল সমস্ত কিছু রয়েছে, তারপরে আমরা ওটাকে ফলের ঝুড়ি বলছি। তেমনি এখানে একাধিক ফল রয়েছে, সেই ফল অর্থাৎ রাজনৈতিক ধারণা রয়েছে সেই ঝুড়িটার মধ্যে। আর সেই ঝুড়িটাকে একসঙ্গে আমরা কি বলছি? রাজনৈতিক তত্ত্ব। ঠিক আছে, আর এই রাজনৈতিক তত্ত্ব কেন দরকার? একটা মানুষ কেন পড়বে? তুমি কেন পড়বে? আমি কেন পড়বো? কারণ আমাদের যে ভাবনা চিন্তা, আমাদের এই ভাবনা চিন্তার পরিবর্তনের জন্য আমরা একটা বিষয়কে চার পাঁচটা দিক থেকে যাতে ভাবতে পারি, তার জন্য আমি তোমাকে একটা কাজ করতে বললাম, সেই কাজটা কতটা সঠিক আর কতটা বেঠিক সেটা যাতে তুমি চিন্তা করতে পারো। তুমি টিকটকে রিলস বানাচ্ছ, সরি টিকটক তো এখন নেই, তুমি রিলস বানাচ্ছ, রিলসটা কেমন বানাচ্ছ? কোনো শিক্ষামূলক নাকি বাজে? নাকি কোনো একটা জাতির বিরুদ্ধে, বা কোন মেয়েদের বিরুদ্ধে, বা কোনো এক ছেলের বিরুদ্ধে, বা কোনো স্কুলের বিরুদ্ধে এমন কিছু বলছো যেটা অ্যাকচুয়ালি তাদেরকে বলা উচিতই নয়। একটা মেয়ের নামে বাজে বলে একটা রিলস বানালে এটা তো উচিত নয়, তাই না? বোঝাতে পারছি? এই চিন্তা ভাবনা যাতে পরিবর্তন হয়। আমি একটা গান দিলাম, ধরো কোনো ভিডিওতে একটা গান দিলাম আমি, একটুখানি রোমান্টিক, এ কেমন টিচার, আমি তো টিচার না, আগেই বলেছি আমি, তাই না? দেখো, অ্যাকচুয়ালি আমরা যা করি তার একটা থিঙ্কিং রয়েছে। আমরা কোনো জিনিস করি ভেবে চিন্তে করি, সেই ভাবনা চিন্তাটা তৈরি করার জন্য আমাদের রাজনৈতিক তত্ত্ব দরকার। তোমার তোমার যদি ভাবনা চিন্তা ঠিক না থাকে, তবে তুমি তোমার জীবনটাকে সুন্দর করতে পারবে না, হাজার টাকা চলে আসুক।
তোমার ভাবনা চিন্তার জন্য তুমি কষ্টে থাকবে। বোঝাতে পারছি? এই রাজনৈতিক তত্ত্ব ওই জন্যই দরকার। রাজনৈতিক তত্ত্ব এমন বিষয় যেটা কি কি নিয়ে আলোচনা করে। আমরা এবার ওই ঝুড়িটার মধ্যে কি রয়েছে ওটা একটু বোঝার চেষ্টা করি। মানে সেই ঝুড়ির মধ্যে কি কি রাখা হয়, যেরকম রাখা হয় যে ক্ষমতা ও কর্তৃত্ব, অর্থাৎ কোনো একটা সংস্থার মধ্যে কিভাবে ক্ষমতা বন্টন করা হবে, বা সরকার কিভাবে ক্ষমতা প্রয়োগ করবে জনগণের উপর, এছাড়া তাদের কর্তৃত্বটা কিভাবে ফলাবে, এগুলো নিয়েও আলোচনা হচ্ছে। আর কি হচ্ছে, নৈতিকতা ও ন্যায় বিচার। নৈতিক মানে আমাদের রাজনৈতিক বিষয়গুলোতে নৈতিকতা এবং ন্যায় বিচারের গুরুত্ব কতটা সেটা নিয়েও এখানে আলোচনা করে। এখন তুমি স্বাধীনতা সম্পর্কে কিছুই জানো না, শুধু শুনেছো স্বাধীনতা মানে যা খুশি তাই করতে পারি। অ্যাকচুয়ালি ওটা তো স্বাধীনতা নয়, আমরা পরবর্তীতে সেই জিনিসটা দেখব। তো কিন্তু তুমি যদি এই রাজনৈতিক তত্ত্বের এই স্বাধীনতার কনসেপ্টটা তোমার ক্লিয়ার থাকে, তুমি কখনো গিয়ে কারোকে এক চড় মারবে না। কারণ তুমি স্বাধীনতার মানে জানো, স্বাধীনতার মানে হচ্ছে তুমি কারো অধিকারে হস্তক্ষেপ করবে না, তারপরে যতটা জায়গা পাচ্ছ তার মধ্যে তুমি স্বাধীনতা ভোগ করো, তাই না? এটা আমরা পরবর্তীতে দেখব। বোঝাতে পারছি কথাগুলো? নেক্সট, রাজনৈতিক আচার আচরণ। মানে এই যে নাগরিক এবং রাজনৈতিক যে তাত্ত্বিক রয়েছে, নট অনলি তাত্ত্বিক, যারা রাজনৈতিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত, তাদের আচার আচরণ কেমন হবে, তাদের মানসিকতা কেমন হবে, এবং তার প্রভাব মানে মানুষের উপর তাদের আচরণের প্রভাব কেমন পড়ছে, তার পরিণতি কি হচ্ছে, তারা যে প্রভাবটা ফেলছে এর ফলে কি হচ্ছে, এই সমস্ত বিষয়গুলো নিয়েও কি করছে, রাজনৈতিক তত্ত্ব আলোচনা করছে। এছাড়া কি রাজনৈতিক ধারণা, বিভিন্ন রাজনৈতিক ধারণা আমরা বললাম যে কি স্বৈরাচারিতা, গণতন্ত্র, রাজতন্ত্র, আইনসভা, বিভিন্ন প্রতিষ্ঠান, ঠিক আছে, তারপরে স্বাধীনতা, সাম্য, আইন প্রভৃতি সবকিছু নিয়ে আলোচনা করছে সেই বিভিন্ন রাজনৈতিক ধারণা। বিভিন্ন তাত্ত্বিকরা একটা স্বাধীনতা সম্পর্কে বিভিন্ন তাত্ত্বিক বিভিন্ন কথা বলেছে। তারা কেন বলেছে, কেউ স্বাধীনতাকে এক কথা বলছে, বা কেউ আইনকে একরকম ভাবে দেখছে, আরেকজন আরেক রকম ভাবে দেখছে, ঠিক আছে? কেন দেখছে, তাদেরও তো যুক্তি আছে। আমরা যখন তাদের যুক্তি দেখব তখন আমাদের মেন্টালিটিটা চেঞ্জ হতে থাকবে, ঠিক আছে? আমরা একটা বিষয়কে চারিদিক দিয়ে ভাবতে শিখবো। বোঝাতে পারছি? নেক্সট, রাজনৈতিক প্রতিষ্ঠান। তারপরে বিভিন্ন যে রাজনৈতিক প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো কিভাবে গঠন করা হবে, বা একটা সমাজবদ্ধ জীব হিসেবে মানুষ একটা প্রতিষ্ঠান কিভাবে গঠন করতে পারে, এবং সেই গঠন করার পরে সেটাকে কিভাবে পরিচালিত করতে পারে, এবং সেই পরিচালনার মাধ্যমে নিজেদের জীবনকে কিভাবে সুন্দর করতে পারে, সেটা নিয়ে এই রাজনৈতিক তত্ত্ব আলোচনা করছে। সর্বোপরি আমরা কি বলতে পারি, রাজনৈতিক তত্ত্ব এমন একটা জিনিস যেটা মানুষের সার্বিক বিকাশ বা সার্বিক কল্যাণ সাধনের জন্য তৈরি করে দেয়। বোঝা গেল? নেক্সট আমরা সরাসরি আইনে চলে যাব। প্রথমে দেখব আইনটা কি জিনিস। তার আগে আইন কি জিনিস আমরা বলার আগে আমি একটা গল্প বলি। ধরো তোমাদের কোনো এক বন্ধু নতুন একটা কেটিএম কিনেছে, ঠিক আছে? কেটিএম কিনেছে, এখন তার হেভি পাকনা গজিয়ে গেছে যে আমি কেটিএম কিনেছি, আমি তো এখন ছাপরি। তো সে চুল কাটার দোকানে গেছে, গিয়ে মোটামুটি চুল পুরো কালো করে, কালোর জায়গায় কি করেছে, এক সাইডে সাদা, এক সাইডে সবুজ, এক সাইডে নীল করেছে, চশমা পরেছে, ঠিক আছে? তারপর সেই ছাপরিদের মতো ছেঁড়া জামা প্যান্ট পরেছে, হেলমেট নেয়নি কারণ চুলটা দেখাতে হবে, ঠিক আছে? নিয়ে সেই জোরে বাইক চালিয়ে যাচ্ছে। এইবার তো সামনে মামা দাঁড়িয়েছিল, পুলিশ মামা, সে ধরেছে, বাবু ভাগনা এখানে দাঁড়াও। বলছে তোমার হেলমেট কোথায়? বলছে কই তো নেই তো, হেলমেট কেন লাগবে? বলছে কি জন্য বেরিয়েছো? বলছে একটু মজা করতে, ঠিক আছে, সোয়াগ দেখাতে, কুল লাগছে আমার, তাই আমি হেলমেট পরিনি, ঠিক আছে? এখন বলছে ঠিক আছে বাবা, আমি তোমাকে কুল দেখাচ্ছি, তো নাও এই ফাইনটা দিয়ে দাও। এখন পরের কথা, 500 টাকা দিচ্ছে সেটা আলাদা বিষয়, ঠিক আছে, ওর কিন্তু একটা ফাইন চলে যাচ্ছে, তাই না? কেন যাচ্ছে? বুঝতে পারছো? কিছু বিধি নিষেধ রয়েছে যে এটা করা যাবে না। আর এই যে তুমি ভাবো হেলমেটটা কেন করতে বলছে, তার সুবিধার জন্য, তাই না? তার জীবনে যাতে সুরক্ষা থাকে তার জন্য। অর্থাৎ আমরা একরকম বলতে পারি এমন কিছু বিধিনিষেধ যেটা মানুষের উন্নতির জন্য করা হয়, এবং কেউ একজন ঠিক করে দেয়। ওই যে পুলিশটা যে ফাইনটা করলো কিছু বিধিনিষেধের জন্য, তাই না? কিছু নিয়ম ছিল, সেই নিয়মটা মানেনি, তাই সেই তোমার বন্ধুটা সেই নিয়ম মানেনি, তাই ফাইনটা করলো তাকে, তাই না? এবং সেই নিয়মটা কেউ একজন তৈরি করে দিয়েছে। কে তৈরি করেছে? রাষ্ট্র, আমাদের দেশের জন্য ভারতবর্ষ তৈরি করেছে জিনিসটা, হ্যাঁ কি না?
তো সেই ভারতবর্ষ যখন তোমার একটা আইন তৈরি করছে এবং সেই আইনটা কেউ যখন মানছে না, তাকে কি করতে হচ্ছে, ফাইন দিতে হচ্ছে। অর্থাৎ সার্বভৌম একজনের দ্বারা, যে কিনা সার্বভৌম, অর্থাৎ ভারতবর্ষের সরকার, রাষ্ট্র, যে সার্বভৌম প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান কি করছে, কিছু বিধিনিষেধ দিচ্ছে। সেই বিধিনিষেধ সবাইকে মেনে চলতে হয়। যদি কোনো একজন না মানে, তাহলে তাকে শাস্তি পেতে হয়, অর্থাৎ ফাইন দিতে হয়, তাই না? যেরকম তোমার বন্ধুটা দিল হেলমেট না পরার জন্য, জোরে গাড়ি চালানোর জন্য, হ্যাঁ কি না? বোঝা গেল? তো আইন হচ্ছে এমন এমন কিছু বিধিনিষেধ যেটা একটা রাষ্ট্র প্রদান করে, বা একটা সার্বভৌম ক্ষমতা স্বীকৃতি দেয় তার, এমন কিছু বিধিনিষেধকে, এবং যেগুলো বিভিন্ন জনগণ, সেই এলাকার মধ্যে বসবাসকারী জনগণ সেটা মানতে বাধ্য। যদি না মানে তবে শাস্তি পেতে হয় বা শাস্তি পায়। এই যে পুরো জিনিসটা, এটাকেই আমরা সাধারণত সেই সমস্ত বিধিনিষেধ যার জন্য মানে শাস্তি পাচ্ছে এবং সবাই মেনে চলতে বাধ্য, তাকে কি বলা হচ্ছে, সাধারণত আইন বলা হচ্ছে। খুব সিম্পল, তাই না? এইবার একটা জিনিস আমরা এখানে দেখব, সেটা হচ্ছে আইনের অর্থ কি। আইনের অর্থের দিক থেকে আইনের একটা ভাগ দেখব। তার আগে দেখি এই আইন বা ল শব্দটা আমরা কোথা থেকে পেয়েছি। এই যে ল শব্দটা আমরা কোথা থেকে পেয়েছি। দেখো, ল যে শব্দটা রয়েছে, এটা সাধারণত ল বা আইন শব্দটা, ইংরেজি ল শব্দটা এসছে টিউটোনীয় শব্দ ল্যাগ থেকে। কি? LAG, ল্যাগ থেকে, যার অর্থ হচ্ছে সুনির্দিষ্ট। মানে আরো একটা জিনিস আমরা এখান থেকে শব্দের অর্থ থেকে বুঝতে পারছি, আইন হবে সুনির্দিষ্ট, তাই না? এর অর্থ থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি, তাই না? এটা পরের কথা। এবার আমরা আরেকটা জিনিস দেখবো, যে অর্থের দিক থেকে আইনকে কিভাবে দেখছে বিভিন্ন তাত্ত্বিকরা। দেখো, আইনকে দুটি ভাগে দেখছে। একটা হচ্ছে ব্যাপক অর্থে দেখছে, আর একটা হচ্ছে সংকীর্ণ অর্থে। তো ব্যাপক অর্থে আইন বলতে কি বোঝাচ্ছে, আর সংকীর্ণ অর্থে কি বোঝাচ্ছে? দেখো, সংকীর্ণ অর্থে আইন বলতে বোঝাচ্ছে যে রাষ্ট্রীয় আইনকে, ওই যে বললাম, কোনো একটা সার্বভৌম ক্ষমতা কি করবে, একটা বিধিনিষেধ দেবে, সেই বিধিনিষেধ জনগণ মেনে চলতে বাধ্য থাকবে, এবং যদি না মানে শাস্তি পাবে, তাই না? এটা হচ্ছে রাষ্ট্রীয় আইনের মধ্যে পড়ছে। এটা হচ্ছে সংকীর্ণ অর্থে এই আইনকে ব্যাখ্যা করছে কিছু তাত্ত্বিকরা। ঠিক আছে, তাত্ত্বিকদের মধ্যে আইনের সংজ্ঞা নিয়ে অনেক মতভেদ রয়েছে, কিন্তু এটা আমরা অর্থের দিক দিয়ে ভাগ করবো। তারপরে তোমরা সংজ্ঞা, পার্টিকুলার কিছু সংজ্ঞা তোমরা একটু দেখে নেবে। অ্যাকচুয়াল আইনটা কি আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে সংকীর্ণ অর্থে গেল। সংকীর্ণ অর্থেই অ্যাকচুয়ালি যে আইনটা, সেটাই রাষ্ট্রবিজ্ঞানের সব থেকে গ্রহণযোগ্য। ঠিক আছে, আর ব্যাপক অর্থে যেটা রয়েছে, ব্যাপক অর্থে যে আইনটা রয়েছে, সেটা বলতে কি বোঝাচ্ছে। দেখো, ব্যাপক অর্থে আইন বলতে সামাজিক আইন, ধর্মীয় আইন, প্রাকৃতিক আইন এবং নৈতিক আইন, এই চারটে আইনকে একত্রে ব্যাপক অর্থে আইন বলা হয়। সামাজিক আইন, সমাজে কিছু প্রচলিত রীতিনীতি রয়েছে যেগুলো মানুষ মেনে চলে, সেইগুলো হচ্ছে সামাজিক আইন। ধর্মীয় আইন, বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে প্রাপ্ত যে বিধিনিষেধ রয়েছে, সেটা ধর্মীয় আইন। ঠিক আছে, তারপরে নৈতিক আইন কি? নৈতিকতার উপর ভিত্তি করে যে সমস্ত আইন গড়ে ওঠে বা বিধিনিষেধ গড়ে ওঠে, যে কোনটা হওয়া উচিত, কোনটা হওয়া উচিত না, সেই সমস্ত বিধিনিষেধকে নৈতিক আইন বলা হচ্ছে। আর প্রাকৃতিক আইন, এই যে প্রকৃতিতে ঘটে যাচ্ছে এমন কিছু ঘটনা, সূর্য প্রতিদিন উঠছে আবার অস্ত যাচ্ছে, তাই না? এই যে কিছু ঘটনা প্রতিদিন ঘটছে, এর পেছনে বেশ কিছু বিষয় রয়েছে। তো সেই বিষয়গুলোকে বা সেই নিয়ম কানুনগুলোকে কি বলা হচ্ছে? প্রাকৃতিক আইন। খুব সিম্পল, বোঝা গেল? এই জিনিসগুলোকে অনেক তাত্ত্বিক তেমন গুরুত্ব দেয়নি। সব থেকে বেশি সংকীর্ণ অর্থে যেটা আইনের ব্যাখ্যা দিয়েছে, তার উপরেই সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে। ঠিক আছে, এবার আমরা এই যে আইনের প্রকৃতি রয়েছে, এই আইনের প্রকৃতিগুলো আমরা দেখব। দেখো, আমরা এই প্রকৃতির মধ্যেই একরকম সংজ্ঞার একটা ধ্যান ধারণা আমরা পেয়ে যাব। ঠিক আছে, প্রথমে আমরা বিশ্লেষণমূলক মতবাদটাকে দেখি, যে এটা আইনের প্রকৃতির যে বিশ্লেষণমূলক মতবাদের যে তাত্ত্বিকরা, তারা কি বলছে। এই যে বিশ্লেষণমূলক মতবাদের তাত্ত্বিকরা বলছে যে আইনের মেন উৎস, আইন তৈরি হয়েছে রাষ্ট্রের থেকে, অর্থাৎ একজন সার্বভৌম কর্তৃপক্ষের থেকে, যে কিনা একটা বিধিনিষেধ তৈরি করে দিয়েছে, এবং সেই বিধিনিষেধ মানুষজন মেনে চলতে বাধ্য। এই বিশ্লেষণমূলক মতবাদের অনুসারী তাত্ত্বিকদের মেন বৈশিষ্ট্য এটা, বা মেন কথা এটা, যে একটা সার্বভৌম শক্তি কিছু বিধিনিষেধ তৈরি করে দিয়েছে, যেটা সাধারণ জনগণ মানছে বা মানতে বাধ্য হচ্ছে, কারণ এখানে বল প্রয়োগ করা হচ্ছে, তুমি মানো, না হলে তোমাকে আমি শাস্তি দেব।
বোঝা গেল? খুব সিম্পল। এবার আসছে আদর্শবাদী বা ভাববাদী মতবাদ। আদর্শবাদী বা ভাববাদীরা সাধারণত প্রাকৃতিক আইন অর্থাৎ ঈশ্বরের সৃষ্টি আইনগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছে। তারা রাষ্ট্রীয় আইনের ঊর্ধ্বে কথা বলছে, ঠিক আছে? তারা রাষ্ট্রীয় আইনটাকে মানতে বাধ্য নয় বা মানছে না। তারা বলছে যে কোনো একটা পার্টিকুলার সার্বভৌম ক্ষমতা একে তৈরি করে দেয়নি আইন, আইন ঈশ্বর তৈরি করে দিয়েছে। হ্যাঁ, যদিও পরবর্তীতে সেই ঈশ্বরের প্রতিনিধি হিসেবে রাজারা তাদের ক্ষমতা তাদের হাতে নিয়ে নেয়, যেহেতু আইন তৈরি হয়েছে বিবর্তনের মাধ্যমে, আমরা পরবর্তীতে দেখতে পাবো, ঠিক আছে? তো আদর্শবাদী যে বা ভাববাদী যে তাত্ত্বিকরা রয়েছে তারা বলছে যে কোনো একটা পার্টিকুলার সার্বভৌম ক্ষমতা এটা তৈরি করে, এটা ঈশ্বর তৈরি করে দিয়েছে অনেক আগে থেকে, ঠিক আছে? আর এদিকে আসছে ঐতিহাসিক মতবাদ। ঐতিহাসিক মতবাদদের তাত্ত্বিকরা কি বলছে? তারা বলছে দেখো, সব তো মানলাম, কিন্তু একটা জিনিস আমরা মানতে রাজি হচ্ছি না। কি? যে তোমরা যে বলছো একটা পার্টিকুলার সার্বভৌম ক্ষমতা তৈরি করে দিয়েছে আইন, কি বলছো ওইসব? ওইসব আমি মানবো না। তো ঐতিহাসিক তাত্ত্বিকরা বলছে দেখো, অনেক প্রাচীনকাল থেকে যে প্রথা রীতিনীতি চলে আসছিল সেগুলো একটা সময় মানুষ মেনে নিয়েছে, সেই একটা সময় মানুষ বলছে না এগুলো আমাদের জন্য উপকারী, তো সেই ক্ষেত্রে সেই প্রথা রীতিনীতিগুলোই পরবর্তীতে আইন তৈরি হয়ে গেছে, ঠিক আছে? এই কথা এই তাত্ত্বিকরা বলেছে। যেরকম আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি যে কিছু প্রথা রীতিনীতি, যেরকম ব্রিটেনে অলিখিত সংবিধান রয়েছে, তাই না? তো ব্রিটেনের আইনগুলো বেশিরভাগই প্রথা রীতিনীতির ওপরে গড়ে উঠেছে। এছাড়া এরপরে আসছে মার্ক্সীয় মতবাদ। দেখো, মার্ক্সীয় মতবাদের তাত্ত্বিকরা কি বলবে বলো তো? কি বলবে? শ্রেণী ভাগ করবে এরা, তাই না? দেখো, এরা বলছে যারা শাসন করে একটা রাষ্ট্রে, যারা শাসন করে তারা অ্যাকচুয়ালি একটা ক্ষমতাশালী ব্যক্তি, তারা শ্রমিক শ্রেণী নয়, তারা মানে দরিদ্র নয়, তারা পুঁজিপতি শ্রেণী। তারা কি করছে? তারা নিজেদের স্বার্থে কিছু আদেশ দিচ্ছে এবং সেই আদেশগুলোকে আইন বলে চালাচ্ছে। এই মার্ক্সবাদী তাত্ত্বিকরা এটা বলছে। আর অন্যদিকে সমাজতাত্ত্বিক মতবাদের যে তাত্ত্বিক, তারা কি বলছে? এরা বলছে দেখো, কোনো সার্বভৌম ক্ষমতার অধিকারী কেউ আইন তৈরি করে না। আইন অ্যাকচুয়ালি মানুষ বা সমাজে যারা রয়েছে তারা কি করছে? তাদের কল্যাণ সাধনের জন্য, নিজেদের জীবনযাপনের উন্নতির জন্য তারা কিছু নিয়ম নীতিকে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। তারা বলছে হ্যাঁ, এই নিয়ম নীতিটা আমাদের জন্য ঠিক, আমি ওকে মেনে নেবো। কিন্তু তার হঠাৎ মনে হয়েছে এই নিয়ম নীতিটা আমার জন্য ঠিক না, তো এই জিনিসটা আমি মানতে বাধ্য নয়। বোঝা গেল? কেউ চাইলে, সমাজতাত্ত্বিকদের মতে, যে কেউ চাইলে মানছে এবং নাও মানতে পারে, এটাই হচ্ছে আইন। বোঝা গেল? অর্থাৎ সমাজ যদি কোনো একটা জিনিসকে স্বীকৃতি দেয় তাহলে সেটা আইন, আর যদি স্বীকৃতি না দেয় তাহলে আইন নয়। বোঝা গেল? খুব সিম্পল। হ্যাঁ, এই বিষয়গুলো আমরা যতই সংকীর্ণ অর্থে, একটা জিনিস মনে রাখবে যে আমরা যতই সংকীর্ণ অর্থে আইনটাকে ব্যাখ্যা করি না কেন, এই বিষয়গুলো কোনো না কোনোভাবে আমাদের আইন তৈরির ক্ষেত্রে এফেক্ট ফেলে, ঠিক আছে? এবার আমরা চলে যাই সরাসরি আইনের বৈশিষ্ট্য। আইন কি করে? একটা আইনের গুণাগুণ কি হতে পারে, ঠিক আছে? দেখো, যেরকম শান্তি শৃঙ্খলা বজায় রাখতে আইন দরকার। ওই যে তোমাদের একটা স্কুলে অনেকজনকে রেখেছি, কোনো নিয়ম কানুন নেই, যে সে গিয়ে তো জাত্তান মারছে, টেবিলের উপরে লাফাচ্ছে, তাই না? পাখা ভেঙে দিচ্ছে। যদি আমরা কিছু বাধা নিষেধ দিই, কিছু নিয়ম কানুন তৈরি করে দিই, যদি আমি 4 পিরিয়ডের পরে না পালাই, তাহলে হেডসেট ধরে আমাদেরকে আর মারবে না, তাই না? আর যদি দেখা গেলো তোমরা 4 পিরিয়ডে পালালে, হেড স্যার কিছু বলবে না, ও সেই ব্যাপার। কিন্তু হেড স্যার যদি কিছু নিয়ম করেন যে 4 পিরিয়ডে পালানো যাবে না, যদি পালাস খাবি পুরো, এমন যদি নিয়ম করতো, তো কি হতো? কোনো প্রবলেমই হতো না, শৃঙ্খলা বজায় থাকতো। এছাড়া তুমি যাত্রার মারলে হেড স্যার ও তোমার সহপাঠী না, এমন করে বলে যদি ছেড়ে দিত, তাহলে কি হতো? তুমি লাইফ পেয়ে যেতে, পরের বার আবার মারতে। এখানে কি হতো? শান্তির জায়গায় অশান্তি হতো, তাই না? পরের কথা, এছাড়া বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে। একটা মানুষ বাইরে থেকে কেমন হবে? ওই যে পুলিশ আছে, ভদ্রভাবে যাই, হেলমেটটা মাথায় দিই, আচরণটা নিয়ন্ত্রণ করছে, তাই না? আমার ওর উপর রাগ, মারলে মারবো না, কারণ আইন আছে, মারলে শালা জেল হয়ে যাবে, ঠিক আছে? সরি ফর শালা ইউজ করেছি, ওটা খারাপ জিনিস তো নয়। সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট আইন, লিখিত বা অলিখিত যাই থাকুক, কিছু ক্ষেত্রে সেগুলো সুস্পষ্ট হয়, চেনা যায় এটা আইন, এটা নিয়ম কানুনে রয়েছে। প্রথা এবং রীতিনীতির ঊর্ধ্বে, বলছে এই আইন যেহেতু সার্বভৌম ক্ষমতা, আমাদের রাষ্ট্রবিজ্ঞানে আমরা বললাম সংকীর্ণ অর্থে নেওয়া হয়, তাই না? তো আইন যেহেতু সার্বভৌম ক্ষমতা সেটাকে দান করছে বা সেটাকে নির্দেশ করছে, ফলে বিভিন্ন প্রথা রীতিনীতির ঊর্ধ্বে এই আইন, ঠিক আছে?
এছাড়া সর্বজনীন, সবাইকার জন্য এই আইন সমান। এছাড়া ব্যক্তির আত্মবিকাশের সাহায্য করে। এখন তুমি একটা কাজ করছো, তুমি জানো ওটা খুব ভালো কাজ, কেউ বাধা দিচ্ছে না, কারণ কেউ যদি বাধা দিতে আসে আইন রয়েছে, তোমার অধিকার থেকে তোমাকে কেউ বঞ্চিত করবে না। তুমি শিক্ষা গ্রহণ করতে চাও, তাই না? এবার তুমি এক জায়গায় বসে শিখছো, ওখানে কেউ এসে যদি বলে তোকে আমি আর শিখতে দেবো না, কারণ আমার ইচ্ছা, এমন এমন যাতে করতে না পারে তার জন্য আইন রয়েছে। এবং তুমি যখন জানতে পারছো আইন রয়েছে, আমি এখানে পড়লেও কেউ কিছু বলার আর ক্ষমতা রাখে না, তখন তোমার নিজের বিকাশ করতে তুমি পিছু পা হবে না। যদি কেউ বাধা দিতে আসে আইন রয়েছে তো, তাই না? নেক্সট আসছে বল প্রয়োগমূলক বিষয় জড়িত, ওই যে না মানলে শাস্তি পেতে হয় সেই ব্যাপারটা। গতিশীল, আইন সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়, তাই না? এছাড়া জনকল্যাণ করে, এবং যে কোনো আইনই জনগণের কল্যাণের জন্যই তৈরি করা হয়। বোঝা গেল? নেক্সট আমরা সরাসরি চলে যাবো আইনের উৎস। আইনের উৎস বলতে আইন কোথা থেকে আসতে পারে। দেখো একাধিক উৎস রয়েছে, সব থেকে বেশি যেটা আমরা বলে থাকি সেটা হচ্ছে আইনসভা। ঠিক আছে, আইনসভায় আমরা পরে আসছি, আমরা প্রথমে প্রথা বা রীতিনীতিতে চলে যাই। এই যে প্রথা যেটা রয়েছে, এই আইন একরকম কি বললাম আমরা, এই উৎসগুলো অ্যাকচুয়ালি আমরা জানতে পারি বিভিন্ন তাত্ত্বিকদের মতবাদ থেকে, যে আইন কোথা থেকে এসছে, এটা বিভিন্ন তাত্ত্বিকদের মতবাদ থেকে আমরা এই বিশ্লেষণ করে এটা বার করা হয়েছে। ঠিক আছে, তো এই প্রথা এবং রীতিনীতি যখন দীর্ঘদিন ধরে চলে আসে এবং একটা সময় মানুষের মনে হয় এটা আমাদের কল্যাণের জন্য দরকার, আমাদের জীবনযাপনের উন্নতি করার জন্য দরকার, তখন এই প্রথা রীতিনীতিটা কি হয়ে যায়, আইনে পরিণত হয়ে যায়। ঠিক আছে, বোঝা গেল? যেরকম আমরা যদি সহজভাবে বলি যে বিয়ে রয়েছে, তাই না? মুসলিমদের ক্ষেত্রে 3 বার কবুল বলছে, হিন্দুদের ক্ষেত্রে 7 পাকে বাঁধা হচ্ছে, সিঁদুর পরানো হচ্ছে, তাই না? এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কি বহুদিন ধরে চলে আসছিল এবং বর্তমানে সেটা আইনে পরিণত হয়ে যাচ্ছে, তাই না? এটা মানুষ মানছে। পরবর্তীতে বিভিন্ন ধর্মগ্রন্থে যে বিভিন্ন বিধিনিষেধ দেওয়া রয়েছে, যেরকম আমাদের ভারতবর্ষে হিন্দু ধর্ম এবং মুসলিম ধর্মাবলম্বীদের জন্য বেশ কিছু নিয়মকানুন রয়েছে, বেশ কিছু আইন রয়েছে, যেগুলো ধর্মের যে ধর্মগ্রন্থে, তাদের পার্টিকুলার ধর্মগ্রন্থে যেগুলো লেখা রয়েছে তার উপর ভিত্তি করে গড়ে তোলা হয়েছে। ঠিক আছে, এছাড়া বিচারালয়ের সিদ্ধান্ত থেকে কি আসছে? বিচারালয়, ধরো কোনো একটা আইন ছিল, সেই আইনটার সঠিক ব্যাখ্যা দানের মাধ্যমে তারা আইন তৈরি করছে। দেখালো কোনো একটা আইন আছে, কেউ একজন খুন করে চলে এসছে, ঠিক আছে, কি ভুল করে হয়ে গেছে এরকম কিছু, বা একজন পাগল করে ফেলেছে খুনটা, তো আইনে লেখা রয়েছে যেই খুন করুক তাকে শাস্তি দিতে হবে। খুব সিম্পল। এখন বিচারপতিরা তাদের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে বলছে এ তো মানসিকভাবে অসুস্থ, তো একে ছাড় দেওয়া উচিত। তো এই যে তারা একটা কথা বললো, ঠিক আছে, নতুন কথা, এটা অ্যাকচুয়ালি পরবর্তীতে আবার অ্যাপ্লাই করা হবে এবং সেটা একরকম আইনে পরিণত হয়ে যাচ্ছে। বোঝা গেল? এছাড়া বিজ্ঞানসম্মত আলোচনা, বিভিন্ন আইন রচনার ক্ষেত্রে, যেরকম আমাদের ভারতবর্ষের সংবিধান রচনার ক্ষেত্রে এবং বিভিন্ন দেশের সংবিধান রচনার ক্ষেত্রে বিভিন্ন তাত্ত্বিকদের বই পড়া হয়েছিল, বিভিন্ন দেশের সংবিধান পড়া হয়েছিল, পড়ার পরে ওখান থেকে উৎসাহিত হয়ে বিভিন্ন আইন আমাদের এখানে নেওয়া হয়েছে। তো একরকম এখান থেকেও আইনের উৎস আসছে। এই যে কোনো একটা পার্টিকুলার বিষয় নিয়ে একাধিক তাত্ত্বিকের বিভিন্ন সমালোচনা, সেই সমালোচনা থেকে একটা বিষয় তারা জানতে পারছে যে এর কি কি খারাপ দিক, কি কি ভালো দিক রয়েছে, ফলে একটা নতুন ভাবে বিচার করে সে একটা নতুন আইন তৈরি হচ্ছে। সিম্পল। ওকে, নেক্সট ন্যায় বিচার। এই যে ন্যায় বিচার, কোনো একজন গেছে, সে ন্যায় বিচার পাওয়ার জন্য দেখালো এমন একটা আইন উপস্থিত রয়েছে যার ফলে ওই দোষীটা বা যেই ব্যক্তিটা, আরোপিত ব্যক্তি যে রয়েছে, সেই ব্যক্তিটা কি মানে বিচারপতিরা বুঝতে পারছে যে এ কোনো দোষ করতেই পারে না বা করেনি, ঠিক আছে, একে ফাঁসানো হচ্ছে। তো নতুনভাবে ব্যাখ্যা করে বা আইনের নতুনভাবে ব্যাখ্যা করে বা তার বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে সে তাকে মুক্তি দিতে পারে, ঠিক আছে, সেই ব্যক্তিটাকে মুক্তি দিতে পারে। এই যে নতুনভাবে একটা ন্যায় বিচার পাইয়ে দেওয়ার মাধ্যমে নতুন একটা আইনের তৈরি হচ্ছে, এটাকেই আমরা বলছি ন্যায় বিচার থেকে আইনের উৎস। এবং সব থেকে আধুনিক যেটা, সেটা হচ্ছে আইনসভা থেকে যে বিষয়টা আসছে, আইনসভা থেকে কিভাবে কি হচ্ছে, আইন তৈরি হচ্ছে, তাই না? আইনের মেন উৎস বর্তমান সময়ে বিভিন্ন এমপি এমএলএরা কি করছে, আইনসভায় গিয়ে একটু আলোচনার মাধ্যমে তারা আইন তৈরি করে ফেলছে। তো আইনের উৎস আমরা দেখলাম কি কি, প্রথা, ধর্ম, বিচারালয়ের সিদ্ধান্ত এবং বিজ্ঞানসম্মত আলোচনা। কোনো একজন কোনো বই লিখেছে, আমরা বলছি যে কোনো একজন কোনো বই লিখেছে, সেখান থেকে উৎসাহিত হয়ে আইন তৈরি করছে। এছাড়া ন্যায় বিচারেরও বললাম এবং আইনসভাও
বললাম। ঠিক আছে, নেক্সট আমরা চলে যেতে পারি যে আইনের শ্রেণী বিভাগ। দেখো, আইনকে সাধারণত আমরা কটি ভাগে ভাগ করছি? দুটি ভাগে, জাতীয় আইন এবং আন্তর্জাতিক আইন। জাতীয় আইন বলতে কি, একটা রাষ্ট্র একটা সার্বভৌম ক্ষমতা আইনটা তৈরি করছে এবং সেই রাষ্ট্রের মধ্যে, দেখো ভারতবর্ষের রাষ্ট্র কিছু আইন তৈরি করেছে, ভারতবর্ষের মধ্যে যারা বসবাস করছে যত সংগঠন রয়েছে সমস্ত সংগঠনই কি সেই আইনটা মেনে চলতে বাধ্য, তাই না? এবং যদি না মানে শাস্তি পেতে হবে। খুব সিম্পল, এটা হচ্ছে রাষ্ট্রীয় আইন। আন্তর্জাতিক আইন কি? আন্তর্জাতিক আইন হচ্ছে এই যে বিভিন্ন দেশের মধ্যে, আমরা ভারত রয়েছে, আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্র একই, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এটসেট্রা এটসেট্রা, বিভিন্ন যে দেশ রয়েছে, এই দেশের মধ্যে যে সম্পর্ক ভালো রাখার জন্য যে সমস্ত আইন তৈরি করা হয়েছে আন্তর্জাতিক সংস্থা দ্বারা, একরকম বলতে পারি, তো সেই সমস্ত আইনকে কি বলছি? আন্তর্জাতিক আইন। আমাদের এখানে আন্তর্জাতিক আইনটা খুব ইম্পর্টেন্ট। তার আগে আমরা একটু জাতীয় আইনটা আমরা দেখে নিই। সরকারি আইন, অর্থাৎ সরকার যে সমস্ত আইন তৈরি করছে সেগুলো সরকারি আইন। ঠিক আছে, আর বেসরকারি আইন, আমাদের দেশে বিভিন্ন বেসরকারি সংগঠন রয়েছে, তাই না? এই বেসরকারি সংগঠনগুলো তাদের নিজেদের মধ্যে কিছু চুক্তিপত্র করছে, তুমি 1 বছরের জন্য আমার এখানে কাজ করবে, এগুলো আমার নিয়ম। আমার এখানে অফিসে নোংরা ফেলা যাবে না, এরকম বেশ কিছু নিয়ম তৈরি করেছে বিভিন্ন বেসরকারি সংস্থা তাদের এমপ্লয়ীদের জন্য। ঠিক আছে, এগুলো বা একটা কোম্পানি আরেকটা কোম্পানির সঙ্গে যখন বিজনেস করবে, তাদের এই বিজনেসটা যাতে ঠিকঠাক চলে তার জন্য বেশ কিছু নিয়ম কানুন তৈরি করছে, এগুলোকে বেসরকারি আইন বলছি। ঠিক আছে, আর সরকারি আইন বলছে, সরকারি আইন দেশের মধ্যে যারা রয়েছে, ওই রাষ্ট্রের মধ্যে যারা রয়েছে, সেই সরকারের আন্ডারে যারা রয়েছে তারা সবাই মানতে বাধ্য, কিন্তু বেসরকারি আইন সবাই মানতে বাধ্য নয়। ঠিক আছে, সরকারি আইন যদি কেউ না মানে শাস্তি পাবে, কিন্তু বেসরকারি আইন কেউ যদি না মানে শাস্তি পাবে না। ঠিক আছে, এইবার সরকারি আইনকে আবার 3টে ভাগে ভাগ করছে। কি কি ভাগে? সাংবিধানিক আইন, প্রশাসনিক আইন এবং ফৌজদারি আইন। দেখো, সাংবিধানিক আইন একরকম বলা যেতে পারে যে আইনের মাধ্যমে সরকার তার ক্ষমতা প্রয়োগ করে। সংবিধানে যে সমস্ত আইন লেখা রয়েছে, তাই না, সেই আইনকে আমরা সাংবিধানিক আইন বলি। এটা লিখিতও হতে পারে এবং অলিখিতও হতে পারে। আমরা অলিখিত ব্রিটেনের ক্ষেত্রে আমরা দেখেছি এবং লিখিতর ক্ষেত্রে আমাদের ভারতবর্ষই তো আছে, তাই না? এছাড়া এইদিকে যে রয়েছে ফৌজদারি আইন। ফৌজদারি আইনটা কি জিনিস? ফৌজদারি বলতে বিভিন্ন ক্রাইম যে করা হচ্ছে, বিভিন্ন ক্রাইম করছে এবং সেই ক্রাইমের ওপরে যে ন্যায় বিচারের ব্যাপারটা আসছে, বিচার যাতে পায় যে যার উপরে ক্রাইমটা হয়েছে, তো এই যে ব্যাপারগুলো, এর জন্য যে সমস্ত আইন রয়েছে, মানে সাধারণ মানুষ যাতে তার বিচার পায় এর জন্য যে সমস্ত আইন রয়েছে সেইগুলোকে আমরা ফৌজদারি আইন বলে থাকি। ঠিক আছে, এক কথায় এই ফৌজদারি আইনের মাধ্যমে শাস্তি দেওয়া হয়, দোষীকে কি করা হয়? শাস্তি দেওয়া হয়। এছাড়া প্রশাসনিক আইন রয়েছে। প্রশাসনিক অর্থাৎ এই প্রশাসন, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেগুলো কিভাবে চলবে এবং সেগুলো সাধারণ জনগণের সঙ্গে কিভাবে তাদের সম্পর্ক বজায় রাখবে, এই বিষয়ে যে আইনটা রয়েছে সেটা হচ্ছে প্রশাসনিক আইন। তো একরকম রাষ্ট্রীয় আইনটা আমরা কমপ্লিট করলাম, বোঝা গেল। এইবার আন্তর্জাতিক আইন কি? দেখো, আন্তর্জাতিক আইন আমরা বললাম কি জিনিস, যে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে তাদের সম্পর্ক ভালো রাখার জন্য যে সমস্ত আইন তৈরি করা হচ্ছে সেটা আন্তর্জাতিক আইন। এই আন্তর্জাতিক আইন কারা তৈরি করে? দেখো, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা তৈরি করতে পারে, অথবা বিভিন্ন রাষ্ট্র যখন এক জায়গায় হয়ে চুক্তি করতে যাচ্ছে সেই সময় কিছু আইন তৈরি হতে পারে। ঠিক আছে, বা বিভিন্ন সম্মেলনে যে গিয়ে মিটিং করছে সেখানে হতে পারে। এছাড়া বিভিন্ন দেশ বিভিন্ন দেশের সঙ্গে বিজনেস করছে, এক্ষেত্রেও হতে পারে, তাই না? এইবার এই আন্তর্জাতিক আইনকেও আবার দুটো ভাগে ভাগ করছে, এক হচ্ছে সরকারি আন্তর্জাতিক আইন আর একটা হচ্ছে বেসরকারি আন্তর্জাতিক আইন। প্রথমে দেখো, বেসরকারি আন্তর্জাতিক আইনটা কি জিনিস? বেসরকারি আন্তর্জাতিক আইন বলতে বোঝাচ্ছে যে ধরো আমাদের দেশের কোনো একটা বেসরকারি কোম্পানি আমেরিকার কোনো একটা বেসরকারি কোম্পানির সঙ্গে ডিল করছে, তাদের চুক্তিপত্র হবে, তাদের মধ্যে কিছু কথাবার্তা হবে, তাদের মধ্যে কিছু কাগজপত্রের সই হবে, এখানে এখানে সেখানে বেশ কিছু নিয়ম কানুন লেখা থাকবে, সেই নিয়ম কানুনগুলোকে একরকম আন্তর্জাতিক বেসরকারি আইন বলা হচ্ছে। বোঝা গেল? যেটা সাধারণ মানুষ মানতে বাধ্য নয় বা কোনো দেশ মানতে বাধ্য নয়। ঠিক আছে, ধরো আমেরিকার ওই কোম্পানিটা আমাদের দেশের যে কোম্পানির সঙ্গে ডিল করেছে এই ডিল মানলো না। ঠিক আছে, তখন আমাদের সরকার ওদের সরকারকে কিছু বলতে পারবে না, ওই যে বেসরকারি সংস্থাগুলো নিজেদের মধ্যে বুঝে নিক। হ্যাঁ, তারা যাতে এমন কিছু কাজ না করে যেটা রাষ্ট্রের ক্ষেত্রে এফেক্ট ফেলছে, সেই ক্ষেত্রে তো হস্তক্ষেপ করবেই, তাই না রাষ্ট্র, আলাদা বিষয়। এবার আসছে সরকারি আন্তর্জাতিক
যে আইন, অর্থাৎ বিভিন্ন দেশ, এই দেশ আর ওই দেশের মধ্যে যে চুক্তি হচ্ছে মানছে না, তাই না, তখন এরও কিছুটা একরকম শাস্তির ব্যাপার রয়েছে তো নাকি? শাস্তিটা তো আমাদের মতো ওই জেলে ভরে দেওয়ার ব্যাপার না, যেহেতু পুরো দেশ নিয়ে আসছে। এমন তো নয় যে আমরা আমেরিকাকে পুরো জেলে ভরে দিলাম, বা আমেরিকা আমাদের পুরো 130 কোটি লোককে জেলে ভরে দিল, এরকম তো হবে না, কারণ আমাদের দেশ কিছু ভুল করেছে, এমন তো নয়। বা পাকিস্তান পুরোটাকে নিয়ে আমরা জেলে বললাম, তাই না? হবে তো না, যারা বদমাইশ তাদেরকে আর আলাদাভাবে কিছু বললাম না, বোঝা গেল? তো এই আন্তর্জাতিক আইন সরকারি, এটা সরকারের ক্ষেত্রে ওই দেশের সরকারের সঙ্গে আমাদের সরকারের যে চুক্তি হচ্ছে, বা বিভিন্ন সম্মেলনে আমরা যুক্ত যে প্রতিজ্ঞা নিচ্ছি সেই বিষয়গুলো। এছাড়া সরকারি আন্তর্জাতিক আইনের মধ্যে আর কি কি পড়ছে, যেরকম পরিবেশ রক্ষা করতে হবে, এই দেশের সঙ্গে ওই দেশের বিজনেসের ক্ষেত্রে কি ব্যাপার আসবে, আমাদের যেরকম আমাদের দেশে একটা মুক্ত বাজার অর্থনীতি চালু রয়েছে, যে কোনো দেশের জনগণ এখানে এসে মোটামুটি ব্যবসা বাণিজ্য করতে হবে খুব কম শুল্কে, ঠিক আছে? এমন আগে যেরকম অনেক বেশি শুল্ক দিতে হতো, এরকম কোনো ব্যাপার এখন নেই, ঠিক আছে? এইবার এই যে সরকারি আন্তর্জাতিক যে ব্যাপার আছে, এটা তিনটে বিষয়ের উপরে একরকম গড়ে ওঠে। এক হচ্ছে শান্তি প্রতিষ্ঠার জন্য, যে বিভিন্ন যেরকম দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সম্মিলিত জাতিপুঞ্জ তৈরি হয়েছিল কারণ শান্তি রক্ষার ক্ষেত্রে, এবং ওই সম্মিলিত জাতিপুঞ্জ যে সনদ রয়েছে সেই সনদে বেশ কিছু নিয়ম কানুন রয়েছে, 111টার মতো, ঠিক আছে? সেই নিয়ম কানুনগুলো একরকম শান্তির পরিপ্রেক্ষিতে তৈরি করা, তাই না? এছাড়া যুদ্ধ সংক্রান্ত দেখা গেল এই যে আমেরিকা এবং ফ্রান্সের মধ্যে যুদ্ধ হচ্ছে, এখন এদের দুটো দেশের মাঝখান দিয়ে আমাদের দেশ যাচ্ছে, ওরা আমাদের যে দুখানা দেশের ক্ষেত্রে, দুখানা দেশই যে আমাদের ওই মানুষটা যে আমাদের ওই দুটো দেশের মধ্যে দিয়ে যাচ্ছে তাকে যে হামলা করতে পারবে না, এগুলো একরকম আন্তর্জাতিক আইন, অর্থাৎ নিরাপত্তার যে একটা ব্যাপার আসছে, ঠিক আছে? তো নিরাপত্তা সংক্রান্ত এই যুদ্ধের ক্ষেত্রেই আসছে, এবং যুদ্ধের সময় কোনো দেশ যারা নিরপেক্ষ রয়েছে তারা যাতে তাদের উপর যাতে এফেক্ট না পড়ে সেই বিষয়টাও লক্ষ্য রাখা আন্তর্জাতিক আইনের মধ্যে পড়ছে, ঠিক আছে? খুব সিম্পল বিষয় এগুলো, আমি জানি না কতটা বোঝাতে পেরেছি। এরপরও আমরা একটা কথা বলি যে জাতীয় আইন এবং আন্তর্জাতিক আইনের মধ্যে আমরা একটা পার্থক্য করি একটা করে, যেরকম জাতীয় আইন দেশের বাইরে প্রযুক্ত নয়, দেশের বাইরের মানুষ, ধরো দেশের বাইরে কোনো একটা মানুষ রয়েছে, আমেরিকার মানুষ যখন ভারতবর্ষে আসছে তখন ভারতের আইন মানতে সে বাধ্য, কিন্তু সে যেই ভারতের বাইরে চলে যাচ্ছে সে ভারতের আইন মানতে বাধ্য নয়, ঠিক আছে? কিন্তু আন্তর্জাতিক আইন কিন্তু আবার সব জায়গায় প্রযুক্ত, ঠিক আছে? কিছু কিছু আন্তর্জাতিক আইন রয়েছে যেগুলো সব জায়গায় প্রযুক্ত, অর্থাৎ আন্তর্জাতিক আইনে এরকমও হয় যে ওই দেশের লোক এখানে ঘুরতে আসতে পারবে, ফুল সেফটি পাবে, ঠিক আছে? এটা সব জায়গায় প্রযুক্ত, এই দেশ থেকে ওই দেশে যাব সেখানেও প্রযুক্ত, ঠিক আছে? আবার আন্তর্জাতিক আইন যে মানতেই হবে তার কোনো মানে নেই, যেরকম তুমি আমি সাধারণ মানুষ আন্তর্জাতিক আইন কি করে মানবো, আমাদের জন্য তো ওইসব বড় বড় ব্যাপার, কিন্তু জাতীয় আইন কিন্তু আমরা মানতে বাধ্য। আমরা কোনো জাতিকে ছোট করে দেখতে পারি না, যদি দেখি সেটা অপরাধ, তাই না? এটা আমাদের রাষ্ট্রীয় আইনের মধ্যে পড়ছে, তখন আমাদের শাস্তি পেতে হবে, বোঝা গেল? কিন্তু আমরা যদি এখন না মানি যে ওই দেশের সঙ্গে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, কিন্তু ওই দেশের আমার এর ভালো লাগে না, তো আমি অন্য মেয়ে উল্টোপাল্টা বলতে পারবো না, ওই জাতির ওদের আমি অসম্মান করতে পারবো না, নিশ্চয়ই পারবো, কিন্তু করা উচিত না। ওকে, যাই হোক, আমি জানি না কতটা বোঝাতে পেরেছি, কতটা বুঝলে বলো, আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না, জানি না অনেকটা বড় হয়ে গেল হয়তো ক্লাসটা, তো চলো বন্ধুদের কাছে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আজ এই পর্যন্তই, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।